সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী বুদ্ধিজীবীগণ, ইবনে গোলাম সামাদের ভক্তবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি আয়োজকদের প্রথমে একটু ধন্যবাদ জানাতে চাই যে এত সাত তাড়াতাড়ি ইবনে গোলাম সামাদ স্যারের মৃত্যুর একদিন পরের দিনই এরকম একটা ভালো আয়োজন করেছেন। আমি আসলে এইমাত্র প্রফেসর নিজাম ভাই জানালেন যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, তো তাৎক্ষণিকভাবে আমি ঢুকে পড়লাম। তো আমি ঠিক জানি না যে ঠিক কোনো নির্দিষ্ট বিষয় আছে কিনা আলোচনার, বা ইতিপূর্বে যারা আলোচনা করেছেন তারা কি কথা বলেছেন সেটা আমার শোনা। স্যার বেসিক্যালি স্মৃতিচারণ স্যারের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা, আপনার স্যারের সাথে কাজ করতে গিয়ে কি ধরনের অভিজ্ঞতা, এই বিষয়গুলো। আচ্ছা, আমি যেহেতু আমার মনে হয় যে অনুষ্ঠান তো প্রায় শেষ পর্যায়ে, বেশি কথা বলবো না। আমার মনে হয় যে প্রফেসর ইবনে গোলাম সামাদ সাহেবের ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি আলোচনার তেমন কিছু নাইও, সেই দিকে আমাদের খুব একটা যাওয়া হয়তো ঠিক হবে না। আমার কাছে যেটা মনে হয়েছে স্যারের সঙ্গে মিশে, যে স্যার কোনো বেসিক আইডিওলজির উপরে নির্ভর করেননি কখনো। যেমন কেউ হয়তো মার্ক্সবাদী বিশ্বাসী, কেউ ইসলামে বিশ্বাসী, কেউ হয়তো ক্যাপিটালিজমে বিশ্বাসী হবে। কোনো না কোনো একটা দর্শনকে ভিত্তি করে এক একজন মানুষ জীবন পরিচালনা করেন। আমার কাছে মনে হয়েছে যে প্রফেসর ইবনে গোলাম সামাদ সাহেবের এই ধরনের কোনো আইডিওলজিক্যাল বেসিস ছিল না, যার উপর ভিত্তি করে তিনি জীবন পরিচালনা করেছেন, নিজের ব্যক্তি বা পরিবারের জীবন, এমনকি তার বুদ্ধিবৃত্তিক চর্চা। এটা আমার কাছে তার সঙ্গে মিশতে মনে হয়েছে। তিনি প্রথম দিকে কিছুটা মার্ক্সবাদের দিকে তার কিছুটা আগ্রহ ছিল, পরবর্তীতে সেটাও গিয়েছিল। শেষের দিকে তিনি ইসলামকে কিছুটা আকর্ষণ করেছিলেন, বা ইসলাম তাকে আকর্ষণ করেছিল, কিন্তু সেটাকেও তিনি পুরোপুরি একটা আইডিওলজি হিসেবে, জীবনের দর্শন হিসেবে গ্রহণ করতে পারেননি। তিনি মূলত ছিলেন অভিজ্ঞতাবাদ, এবং সমকালীন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে নির্ভর করে তিনি তার বক্তব্য স্থাপন করেছেন, সমাজকে, রাষ্ট্রকে, জীবনকে পর্যালোচনা করেছেন। সে কারণে হয়তো খেয়াল করে দেখবেন তার কলামগুলো যদি আগাগোড়া কেউ পর্যালোচনা করে দেখেন, যেহেতু অভিজ্ঞতার উপরে নির্ভর করেছেন, সেজন্য তার দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়েছে। সেজন্য কখনো কখনো কন্ট্রাডিক্টরি কথাবার্তাও তাকে বলতে হয়েছে, তিনি বলেছেন। শেষের দিকে অভিজ্ঞতাবাদী হওয়ার কারণে তিনি মূলত তার যে জ্ঞান চর্চা, সেটা আসলে পাশ্চাত্য জ্ঞানকাণ্ড নির্ভর, এবং তার বুদ্ধিবৃত্তিক চর্চা, তার চিন্তা ভাবনার উপরে ওরিয়েন্টালিস্ট চিন্তা ভাবনার একটা ব্যাপক প্রভাব রয়েছে। তিনি ইসলামকে যতটুকু জেনেছেন, বুঝেছেন, সেটাও সরাসরি ইসলামকে, অর্থাৎ কুরআন, হাদিস বা ইসলামী চিন্তাবিদদের বইপত্র পড়ে ইসলামকে তিনি জানেন। তিনি আসলে ওরিয়েন্টালিস্টদের বই পড়ে ইসলামকে জেনেছেন। সে কারণে তার হয়তো তিনি যেভাবে তাকে আমরা দেখছি, এর একের উল্টো পর্যায়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু অভিজ্ঞতাবাদী হওয়ার কারণে তিনি কিছুটা বেঁচে গেছেন এদিক থেকে, যে বাংলাদেশের পার্সপেক্টিভ,
বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানুষ, ইতিহাস, এই উপমহাদেশ, এগুলোর যে বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার কারণে তার কাছে ইসলাম অত্যন্ত একটা প্রাসঙ্গিক বিষয় হিসেবে এসেছে। তিনি নিজেও হাসতে হাসতে বলতেন যে আমি পলিটিক্যাল মুসলমান। মোহাম্মদ আলী জিন্নার কথাও বলতেন যে মোহাম্মদ আলী জিন্না যেমন একজন পলিটিক্যাল মুসলমান, আমিও সেরকম পলিটিক্যাল মুসলমান। এবং সে কারণে ইসলামকে একটা একটা কি বলবো, যে আমরা যেভাবে একটা দিন হিসাবে বা একটা জীবন ব্যবস্থা হিসাবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দেখি, তিনি ঠিক সেইভাবে জিনিসটাকে দেখতেন। বাংলাদেশের পার্সপেক্টিভে ইসলামের কোনো কোনো বিষয়ের খুব প্রয়োজন রয়েছে। সে কারণে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ ইসলামকে মাইনাস করে চলতে পারে না, এই বিশ্বাস তার ছিল। এটা তার অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকেই আসলে এসেছে, এটা আমার কাছে হয়েছে। তো সে কারণে যে ইসলাম চর্চাটাও ঠিক সেরকম ঠিক কিছুটা খণ্ডিতভাবে এসেছে। কখনো কখনো হয়তো কারো কারো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে অনেকের কাছে বিব্রতকরও তার দৃষ্টিভঙ্গি, কিছু দৃষ্টিভঙ্গি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে অনেক সময়। কিন্তু একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো এই যে রাষ্ট্রকে, জীবনকে তিনি আসলে পাশ্চাত্যের কিছুটা পুঁজিবাদ নির্ভর, উদারনীতি নির্ভর একটা গণতান্ত্রিক জীবন ব্যবস্থা হিসাবে তিনি দেখছেন। এবং সেটা করতে গিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের ইতিহাসকে সেই দৃষ্টিতে পর্যালোচনা করেছেন। এইটা আমার মনে হয় যে তার, যেহেতু তার এই সমস্ত লেখাগুলো মূলত কলাম নির্ভর, সেই জন্য কলামগুলো তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন তথ্য বিভিন্নভাবে রয়েছে, বিভিন্ন বক্তব্য, এগুলো হয়তো আরো যদি আমরা গবেষণা করি, তার এই দৃষ্টিভঙ্গিগুলো হয়তো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে পারে। সেটা আমাদের ভবিষ্যতে করা উচিত। তিনি যে অত্যন্ত জ্ঞানী মানুষ, গভীর জ্ঞানের মানুষ ছিলেন, তার যে মানে তার জ্ঞানের ভান্ডার ছিল বৈচিত্র্যপূর্ণ, সব ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু তার জীবনের একটা ব্যর্থতাও আমি বলবো, যে তার মতো এত বড় একজন জ্ঞানী মানুষ, তার কোনো একজন তার সমপর্যায়ে তো দূরের কথা, তার মানে কি বলবো, যে নিকটতম পর্যায়ের জ্ঞানী মানুষের সঙ্গেও তার কোনোদিন, বা কোনোদিন না বলে হয়তো বলা চলে যে অন্তত বিগত 3-4 দশক তার কোনো বন্ধুত্ব হয়নি। তার সত্যিকার অর্থে কোনো বন্ধু ছিল না। প্রথম জীবনে ছিল সিকান্দার, আবু জাফররা, মোহাম্মদ, যদি আমাদের খুব একটা গভীর বন্ধুত্ব ছিল না। সিকান্দার, আবু জাফরের সঙ্গে মূলত বন্ধুত্ব ছিল। এরকম দু একটা লোকের সঙ্গে প্রথম জীবনে বন্ধুত্ব ছিল, তারপরে তার কোনো বন্ধু ছিল না, স্বজন ছিল না। এটা একটা আমার কাছে মনে হয় যে এই যে অভিজ্ঞতাবাদী হওয়ার কারণেই হয়তো এই সমস্যাটা তৈরি হয়েছে। তার জ্ঞানার্জনের এবং জ্ঞান বিতরণের একটা পদ্ধতি ছিল, সে পদ্ধতি হচ্ছে বিতর্ক করা। সক্রেটিসের যেমন ছিল আর কি, একজন ফেসবুকে একজন তাকে সক্রেটিস অফ দ্য ইস্ট হিসাবে পরিচয় করে দিয়েছেন। কথাটা কিছুটা সত্যি। সক্রেটিসের যেমন একটা মটো ছিল যে টু কনফেস হিজ ওন ইগনোরেন্স, নিজেকে মূর্খ বলে উপস্থাপন করতেন এবং লোকের কাছ থেকে জানতেন, এইভাবে তিনি জ্ঞান অর্জন করতেন, জ্ঞান বিতরণ করতেন। তো স্যারও এরকম একটা পদ্ধতি অবলম্বন করতেন। তিনি একদম সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতেন, তাদের দৃষ্টিভঙ্গি জানতেন। আপনি যদি
মনে করেন যে আপনি ভারতের বিরুদ্ধে কিছু তথ্য পেতে চান, তাহলে স্যারের সামনে ভারতের পক্ষে কথা বলতে হবে, তাহলে ভারতের বিপক্ষের যত কথা বেরিয়ে আসবে। আর যদি মনে করেন যে ভারতের পক্ষের কথা শুনবেন, তার সুনাম শুনবেন, তাহলে তার সামনে ভারতের দুর্নাম করতে হবে, তাহলে তিনি ভারতের যত সুনাম ভালো গুণ আছে সব বলবেন। আর এইরকম একটা বিতর্ক তৈরি করে তিনি জ্ঞান অনন্ত এবং যে আগে বলেছে অভিভাববাদী সংস্কারের অনুষঙ্গে লাইব্রেরিয়ান এবং তরুণ এদের সঙ্গে মিশতেন, সমাজের সঙ্গে একেবারেই মিশতেন না, কোনো যোগাযোগ ছিল, কোনো সময় কোনো যোগাযোগ। এইটা মানে সেই কারণে তিনি সবসময় সমকাল দিয়ে সমকাল নির্ভর অভিজ্ঞতা দিয়ে সবসময় সবকিছু যাচাই বাছাই করেছেন, পর্যালোচনা করেছেন। সেই জন্য আমরা দেখি যে তার রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বারবার পরিবর্তিত হয়েছে। এক জিনিস দেখাই, তিনি একবার এইভাবে দেখছেন, আবার 2 বছর পর 4 বছর পর অন্যভাবে দেখছেন। এইগুলো কিছু সমস্যা তৈরি হয়েছে। তারপরেও মোটের উপরে একটা মানুষ তো যখন লেখেন তখন তো বিভিন্নভাবে বিভিন্ন দিক দেখেন এবং লেখেন, কিন্তু তার মূল ধারাটাকে বের করে এনে সেগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা দরকার। আমি মনে করি যে গোলাম সামাদকে নিয়ে চর্চা করার বহু কিছু রয়েছে, তাকে আবিষ্কার করার অনেক কিছু রয়েছে। যেহেতু তার লেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই লেখাগুলোকে সংগ্রহ করা দরকার। তার পাকিস্তান আমলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লেখা লিখেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি যে সমস্ত লেখাগুলো লিখেছেন সেই সমস্ত লেখাগুলো এখন আমাদের কাছে নাই, স্যারের কাছেও নাই। এই লেখাগুলো আসলে উদ্ধার করতে হবে। এটা আমরা একসময় পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেটা আমরা করতে পারিনি। তবে এখন আমার মনে হয় সময় এসেছে সেগুলোকে অনুসন্ধান করে সেগুলোকে প্রকাশ করা দরকার। তো যাই হোক, আমার কথা যদিও কিছুটা একটু নেগেটিভ হয়ে গেল, তবু আমি বললাম এই জন্যে যে আমাদের একটা মানে এইটা বাঙালি জাতিরই বোধহয় স্বভাব যে আমরা শয়তান আর ফেরেশতা ছাড়া আর কাউকে চিনি না। যার প্রশংসা করি তাকে ফেরেশতা বানাই, যার প্রশংসা করি না তাকে শয়তান বানাই। মাঝখানে যে কিছু হতে পারে এটা আমরা চিন্তা করি না। তো মানুষ দোষ ত্রুটি নিয়েই মানুষ। মানুষের ইবনে গোলাম সামাদের অনেক কিছুই সমর্থনযোগ্য, আবার অনেক দৃষ্টিভঙ্গি অবশ্যই সমর্থনযোগ্য নয়। এটা আমাদের স্বীকার করতে হবে। সেগুলো আমাদের কোনগুলো কাজে লাগবে সেগুলোকে অনুসন্ধান করে সেগুলোকে আমাদের সামনে উপস্থাপন করা দরকার। এই কাজটা আমাদের করা উচিত। তা না হলে এই ধরনের অনুষ্ঠান করা আর এই আবেগ প্রকাশ করার মধ্যেই এই সীমাবদ্ধ থেকে যাবে। তো যাই হোক, আমি আয়োজকদের আবারও ধন্যবাদ জানাতে চাই। আমি একটু আগে জানলে হয়তো একটু স্পেসিফিক কোনো বিষয় একটু বলতে পারতাম। আমার কথা বলা একটু মানে ছাড়া ছাড়া হয়ে গেল। যাই হোক, মিউট হয়ে গেছেন। আপনি মিউট হয়ে গেছেন স্যার। যেহেতু অনেকে আছেন যে তার পারিবারিক অবস্থা আসলে খুবই খারাপ, মানে যারা ফিজিক্যালি এসে দেখেছেন তারা জানেন। তো এইটাও তার স্ত্রী এতই কান্নাকাটি করছেন যে দিনগুলো কিভাবে চলবে, একটা মেয়ে বিয়ে দিতে আছে, ছেলেগুলো তেমন ভাবে তেমন কিছু বড় ধরনের চলার মতো তেমন কিছু করতে পারে না। এই যার যদি কারো কোনো সুযোগ থাকে কোনো কিছু করা যায় কিনা এই বিষয়টা নিয়েও ভাবনা চিন্তা আপনারা করবেন। এই প্ল্যাটফর্মে যারা আছেন আজকে আজই তাদের উদ্দেশ্যে আমি এটা বললাম, কারণ পার্সোনালি সবাইকে এভাবে বলা হয়তো সুযোগ হবে না, এই জন্য আমি আজকে বললাম। তিনি নিজে কখনো এইভাবে মানুষের কাছে কখনো বলেননি। আমরা এত কাছে মিশেছি কিন্তু অভাব অভিযোগ এর কথা নিজে তিনি কখনো এভাবে বলেননি। কিন্তু আমরা যেহেতু কাছ থেকে মিশেছি, আমরা নিজের চোখে দেখেছি, নিজের অভিজ্ঞতা দেখেছি বলেই বলছি। তো সেজন্য এই বিষয়টাকেও আমরা দৃষ্টিভঙ্গিতে রাখতে পারি, আমাদের নজরে রাখতে পারি। তো যাই হোক, আমার মনে হয় যে আর কথা বাড়ানো উচিত হবে না। আমাকে অনেক ধন্যবাদ স্যার। কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।